প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব আমাদের যারা এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা আছো এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য আমাদের ফিনান্স অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল অধ্যায় সপ্তম অধ্যায় নিয়ে অনেকেই অনেক কিছু বলো, অনেকে বলো এটা খুবই কঠিন একটা অধ্যায় লাগে, কিন্তু আমার মতে এটা সবচেয়ে সহজ একটা অধ্যায় আমাদের ম্যাথের জন্য। এখানে অল্প কিছু সূত্র আছে এবং সেই সূত্রগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু তুমি এই অঙ্কটা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবে। তো এই সপ্তম অধ্যায়টা কিভাবে তোমাদের কাছে আরও ইজি করে ফেলা যায় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই পর্বগুলো বা এই আজকের ক্লাসটা। আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়ের পর্ব 1 নিয়ে, অর্থাৎ মূলধন ব্যয়ের ধারণা। একদম বেসিক যে আলোচনাগুলো বা বেসিক যে ধারণাটা, সেই ধারণা থেকে আজকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। অর্থাৎ মূলধন ব্যয় কি, এই সম্পর্কিত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষায় চলে আসতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের পর্বে আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের প্রশ্ন তোমরা আগেও অ্যান্সার করেছো। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল বা মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে। দেখো, পাবলিক লিমিটেড কোম্পানি বলা হলেই সেখানে আমরা চোখ বন্ধ করে শেয়ার রিলেটেড বিভিন্ন কথাবার্তা নিয়ে আসতে পারি। দেখো, পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল বলো বা তহবিলের একমাত্র উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। একমাত্র বলা যায় না, তবে গুরুত্বপূর্ণ উৎস আমরা বলতে পারি শেয়ার বিক্রয়। শেয়ার বিক্রি করে যতটুকু মূলধন সংগ্রহ করতে পারে ততটুকুই হচ্ছে প্রধান বা তহবিলের গুরুত্বপূর্ণ উৎস বা মূলধনের গুরুত্বপূর্ণ উৎস। এরপরে 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে মূলধন ব্যয় নির্ণয়ে সহায়তা করে কোনটি? মূলধন ব্যয় নির্ণয়ে সহায়তা করে কোনটি? তহবিলের উৎস নির্বাচনে, তারপর বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণে, প্রকল্প নির্বাচনে। আমরা যদি মূলধন ব্যয় নির্ণয় করে ফেলতে পারি, এই মূলধন ব্যয়টা পরবর্তীতে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিংয়ের জন্য দরকার পড়বে। যেমন আমরা কোন তহবিলের উৎসটা নির্বাচন করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন। আমরা কোন তহবিল থেকে মূলধনটা কালেক্ট করব, কোনটা থেকে মূলধন কালেক্ট করলে আমাদের ব্যয়ের পরিমাণটা সর্বনিম্ন হবে, এটা আমরা বুঝতে পারি মূলধন ব্যয় নির্ণয় করার মাধ্যমে। তাহলে মূলধন ব্যয় নির্ণয়ের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে তহবিলের উৎস নির্বাচন করার জন্য, এবং তহবিলের উৎস নির্বাচন করতে পারলে তুমি পরবর্তীতে সিদ্ধান্তও গ্রহণ করতে পারবে। আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আমরা প্রকল্প নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলতে পারি। কোন প্রকল্পটা নির্বাচন করলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, এটাও কিন্তু আমরা বুঝতে পারি আমাদের মূলধন ব্যয় নির্ণয় করার মাধ্যমে। তাহলে দেখো, একটা মূলধন ব্যয় থেকে আমরা তহবিলের উৎস বুঝতে পারছি, অর্থাৎ কোন তহবিলটা গ্রহণ করা উচিত সেটা বুঝতে পারছি। আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি। আবার আমাদের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এটা সহায়তা করছে। তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হবে প্রত্যেকটাই। 3 নম্বর প্রশ্ন, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব কি থাকে? প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব আলাদা আলাদা কিছু মূলধন ব্যয় থাকে, তবে ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূলধন ব্যয়ের প্যাটার্নগুলো সেম থাকে। যেমন ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, এরকম। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে এবং মূলধন ব্যয়ের প্যাটার্নগুলো, ধরনগুলো সব কিছুই আলাদা থাকে। তারপর 4 নম্বর প্রশ্ন, তহবিল সরবরাহকারীদের জন্য যেটি প্রত্যাশিত আয় সেটি তহবিল সংগ্রহকারীর জন্য কি হিসেবে পরিগণিত হয়? তহবিল সরবরাহকারী অর্থাৎ যে তোমাকে তহবিল দিচ্ছে, অর্থাৎ যে বিনিয়োগকারী, আমরা বলতে পারি যে বিনিয়োগকারী, একজন বিনিয়োগকারীর জন্য যেটা প্রত্যাশিত আয়, তুমি যখন সেই তহবিলটা গ্রহণ করবে, অর্থাৎ তুমি যখন সেই তহবিলটা সংগ্রহ করছো, তোমার জন্য সেটা হয়ে যাবে মূলধন ব্যয়। তাহলে দেখো, মূলধন ব্যয়টাকেই কিন্তু আমরা বলতে পারি মূলধন খরচ। মূলধন খরচ আর মূলধন ব্যয় কিন্তু একই কথা। তাহলে দেখো, যে বিনিয়োগ করছে তার জন্য যেটা আয়
তুমি যখন সেই বিনিয়োগটা গ্রহণ করবে তোমাকেই তো সেই বিনিয়োগের জন্য তাকে সেই আয়টা দিতে হবে। সো অবশ্যই তোমার জন্য সেটা হয়ে যাবে ব্যয়। একজনের জন্য যেটা আয়, অপরজনের জন্য সেটা ব্যয় হিসেবে কাজ করে। তাহলে একজনের জন্য যেটা বিনিয়োগের আয় হবে বা প্রত্যাশিত আয় হবে, ঠিক সেটাই কিন্তু তোমার কাছে হয়ে যাবে। তুমি যেহেতু তহবিল সংগ্রহ করছো, তাই তোমার কাছে সেটা হয়ে যাবে মূলধন খরচ বা মূলধন ব্যয়। এরপর চলে যাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইকুইটি এবং ঋণের মিশ্রণকে কি বলা হয়? ইকুইটি বলতে বোঝানো হয় মালিকের মূলধন, অর্থাৎ মালিক যতটুকু পরিমাণ মূলধন একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করে সেটাকেই কিন্তু আমরা বলে থাকি ইকুইটি, অর্থাৎ ওনার্স ইকুইটি আমরা যেটাকে বলে থাকি। তাহলে এই ওনার্স ইকুইটি এবং ঋণ, এই দুইটার সংমিশ্রণেই কিন্তু আমরা মোট মূলধন পেয়ে যাই। আমাদের মূলধনের মধ্যে কিছু থাকে মালিক নিজে যেটা ইনভেস্ট করে, আবার কিছু থাকে যেটা ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয়। এখানে ইকুইটি বলতে, যদি আমরা একটা কোম্পানির কথা বলি, ইকুইটি বলতে আমরা বিভিন্ন শেয়ার বিক্রি থেকে যতটুকু অর্থ পাচ্ছি সেটাকে বুঝে থাকি। আর ঋণ বলতে সাধারণত বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র এই জিনিসগুলোকে বোঝানো হয়। তাহলে দেখো, মোট মূলধনের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে মালিকের নিজের মূলধন, অর্থাৎ যেটা শেয়ার, বিভিন্ন ধরনের শেয়ারকে বোঝানো হয়, এবং আরেকটা হচ্ছে ঋণ মূলধন। ঋণ মূলধনের মধ্যে আমরা সাধারণত বন্ড, ডিবেঞ্চার এই বিষয়গুলোকে দেখতে পাই। তাহলে এখানে ইকুইটি আর ঋণ এই দুইটার সংমিশ্রণকে আমরা বলে থাকি মোট মূলধন। তারপর চলে যাই 6 নম্বর প্রশ্ন, মূলধন কাঠামো পরিবর্তনে বিবেচনা করতে হয়। মূলধন কাঠামো পরিবর্তন, মূলধন কাঠামো বলতে বোঝানো হয় আমরা মূলধনের মধ্যে কোন কোন তহবিলগুলো নিয়ে আসতে পারি। যেমন এখানে ঋণও আনতে পারি, আবার আমরা শেয়ারও বিক্রি করতে পারি। এখন এই যে কাঠামো বা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তন করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় বিবেচনা করব? দেখো, প্রথমে গড় মূলধন ব্যয় নির্ণয় করব বা বিবেচনা করব, যেটাকে আমরা WACC বলে থাকি। তারপর তহবিলের সুযোগ ব্যয়, অর্থাৎ কোন তহবিলটা গ্রহণ করলে আমার সুযোগ ব্যয়টা ঠিক কতটুকু হবে, সেই সুযোগ ব্যয়গুলো আমরা নির্ধারণ করব। করপূর্ব মূলধন ব্যয় এখানে আমাদের দরকার নেই, বা করপূর্ব কোনো কিছু আমাদের দরকার নেই। তাহলে এখানে আমরা কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে প্রধানত বিবেচনা করব গড় মূলধন ব্যয় এবং তহবিলের সুযোগ ব্যয়। তাহলে অ্যান্সার হবে প্রথম দুটি অপশন। তারপর চলে যাচ্ছি 7 নং প্রশ্ন, ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকদের নিজস্ব মূলধনকে কি বলে? দেখো, একটু আগেই কিন্তু আমরা এটা অ্যান্সার করলাম যে ইকুইটি বলতেই কিন্তু আমরা সাধারণত মালিক নিজে যতটুকু মূলধন বিনিয়োগ করে সেটাকে বুঝে থাকি। তাহলে মালিকের নিজস্ব মূলধন বা মালিক যতটুকু মূলধন বিনিয়োগ করে সেটাকে আমরা বলে থাকি ইকুইটি। তাহলে অ্যান্সার হবে ক। এরপর চলে যাই 8 নং প্রশ্ন, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূলধন খরচ। দেখো, আর্থিক ব্যবস্থাপনা বলতে বোঝানো হয়েছে যেখানে অর্থ রিলেটেড বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা বা বিভিন্ন ধরনের যেখানে ডিসিশন নেওয়া হয়, সেক্ষেত্রে বা সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলে থাকি সেটা হচ্ছে মূলধন খরচ। তুমি কোন তহবিল সংগ্রহ করলে তোমার মূলধন খরচটা ঠিক কতটুকু পরিমাণ হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ডিসিশনটা যদি আমরা প্রপারলি নিতে পারি তাহলে আমরা পরবর্তীতে আমাদের মূলধনগুলো সঠিক উপায়ে ব্যবহার করতে পারি বা আমাদের প্রতিষ্ঠানটাও সঠিক উপায়ে আমরা পরিচালনা করতে পারি। তাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ডিসিশন মেকিংয়ে, সেটা হলো মূলধন খরচ বা মূলধন ব্যয়। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন, 9 নং প্রশ্ন। দেখো, 9 নং প্রশ্নে বলা হয়েছে ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহের সুবিধা কোনটি? আমরা যদি আমাদের মূলধন সংগ্রহের ক্ষেত্রে ঋণটাকে ব্যবহার করে থাকি, এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে আমাদের সেক্ষেত্রে করের পরিমাণটা হ্রাস পেয়ে যায় বা করের পরিমাণটা কম দিতে হয়। এই সুবিধার জন্যই সাধারণত আমরা ঋণ মূলধন থেকে আমাদের মূলধনটা সংগ্রহ করে থাকি। তারপর চলে যাচ্ছি 10 নং প্রশ্ন, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত
সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য কি হিসেবে পালন করে? কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার এই বিষয়গুলো বিনিয়োগকারীদের জন্য কি হিসেবে পরিচিত? আমরা যখন একটা কোম্পানি থেকে সাধারণ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, অগ্রাধিকার শেয়ার এই জিনিসগুলো যখন ইস্যু করব, ইস্যু বলতে বোঝানো হয় বিক্রি করা, অর্থাৎ আমরা যখন সেগুলো বিক্রি করব, যারা সেটা বিনিয়োগ করতে চায় সেই বিনিয়োগকারীদের জন্য সেটা বিনিয়োগের উৎস হিসেবে কাজ করবে। উৎস মানে সোর্স, বিভিন্ন ধরনের অপশন হিসেবে কাজ করতে পারে বা সোর্স হিসেবে কাজ করতে পারে, যেই সোর্সের মধ্যে তারা চাইলে বিনিয়োগ করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? বিনিয়োগের উৎস। তাহলে দেখো, এই ছিল আমাদের মূলধন ব্যয় সম্পর্কিত কিছু বেসিক আলোচনা, অর্থাৎ মূলধন ব্যয় কি, আমরা কেন মূলধন ব্যয়টাকে নির্ণয় করব সেই সম্পর্কিত কিছু আলোচনা। পরবর্তী পর্বগুলোতে আমরা আমাদের এই মূলধন ব্যয়ের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ঋণ মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করা হয়, অগ্রাধিকার শেয়ার ব্যয় কিভাবে নির্ণয় করা হয় এবং সাধারণ শেয়ার ব্যয় কিভাবে নির্ণয় করা হয়, এই সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্নের আলোচনা দেখব এবং দেখব কিভাবে আমরা এই সবগুলো নির্ণয় করতে পারি। তাহলে আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।